আমি তনু ব্যানার্জি আজকে হানা টেলসের পক্ষ থেকে অনেক দিন পর লাইভে জয়েন করছি। আর খুব ভালো লাগছে আমার সব বন্ধুদের দেখতে পাচ্ছি সবাইকে। খুব ভালো লাগছে। ঠিক আছে, প্রথমে আমি বলে নিই যারা যারা আমাদের ও আচ্ছা ও সরি আচ্ছা আচ্ছা ওকে নাসরিন, খুব দুঃখ পেলাম শুনে। আমি চাই তুমি খুব শিগগির সুস্থ হয়ে ওঠো। ক্যান্সার আজকাল কিছু অসুখই নয়। আমার 2-3 জন বন্ধু আক্রান্ত এবং তারা এখন সুস্থ, সবাই ঠিক আছে। তুমিও খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। আমি তোমার জন্য প্রে করছি। হ্যাঁ, তুমি খুব আমি চাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আচ্ছা, আই এম ব্লেসড তুমি চলে এসেছো আমার লাইভে এত অসুস্থতা সত্ত্বেও। খুব ভালো থেকো নাসরিন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আমি না একটু ঝিপঝিপ করছে বুকটা, কি যে বলবো কে জানে, এতদিন পর লাইভে আসছি। প্রথম যেটা বলার কথা সেটা বলতে ভুলেই গেছি। হানা টেলসের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত। আপনার ফেসবুক এবং ইউটিউবের দর্শকরা যারা দেখছেন, যারা জয়েন করতে চান আমাদের লাইভে, তারা সুস্বাগতম। আপনারা আসুন, জয়েন করুন এবং আমাদের যদি আপনারা চান তাহলে তো লাইভ করতে চান তাহলে আমাদের জানান, আমরা তো খুবই খুশি হব। আর যদি আপনারা একান্তই না আসতে চান, কেউ যদি কোনো কিছু লিখে পাঠাতে চান, গল্প হোক যাই হোক, তাহলে আমাদের আপনারা জানাবেন। আমরা আপনাদের লেখা সত্যি ঘটনা, আমরা সাধারণত সত্যি ঘটনাগুলো এখানে কিন্তু বলে থাকি। হ্যাঁ, তো সেগুলো আপনি আমাদের পাঠিয়ে দেবেন, আমরা আপনার হয়ে এবং আপনার নাম উল্লেখ করে আমরা বলে দেব। ঠিক আছে, তাহলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আমি আমার লাইভটা শুরু করছি। ও আর একটা কথা, যদি আমাদের লাইভ আপনাদের ভালো লেগে থাকে, গল্পগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা এটা শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে ঠিক আছে। আজকে যে প্রথম যে ঘটনাটা বলবো না, এটা কোনো ভৌতিক ঘটনা না। এটা অবশ্যই আমার শোনা ঘটনা, কিন্তু এটা আজ থেকে 100 বছর আগেকার ঘটনা। প্রায় 100 কেন, 100-র বেশি। ধরো 1910-15 থেকে হয়তো ওই রকম সমসাময়িক ঘটনা। এটা আমাকে যিনি বলেছিলেন তিনি এখন আর পৃথিবীতে নেই। এই ঘটনাটা একটা ছেলে এবং একটা মেয়ে, একটা লাভ স্টোরির গল্প, তখনকার দিনের একটা লাভ স্টোরির গল্প। আর একটু নাম দেওয়া যাক, ধরা যাক ছেলেটার নাম দিলাম ভূপেন্দ্র, আর মেয়েটার নাম, মানে যে নায়িকা, গল্পের নায়িকা, তার নাম হেমো। হেমোর নামটা কেন, হেমো সত্যিই যেন সত্যি সুন্দরী ছিল, সোনার মতন, মানে সোনার বরণ সুন্দরী যাকে বলে সেরকম। এই তোমরা এখনো ফ্যান চলছে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো ফ্যানের আওয়াজে? একটু লিখে দাও তো। মেয়েটি অর্থাৎ হেমো কালীঘাট অঞ্চলে থাকতো এবং কালীঘাটের একটা বনেদি বাড়ির মেয়ে এবং রক্ষণশীল বনেদি বাড়ির মেয়ে। আর ভূপেন্দ্রর আদি বাড়ি ছিল সাতক্ষীরা থেকে। তারা সাতক্ষীরায় থাকলেও, মানে তাদের বাড়ি থাকলেও, তারা কলকাতায় চাকরির সূত্রে বা পড়াশোনার জন্যই হোক বা যে কোনো সূত্রেই হোক, তারা সবাই চলে এসেছিল, তাদের হোল ফ্যামিলি চলে এসেছিল। আর কিছু হয়তো সাতক্ষীরায় থাকতো আত্মীয় স্বজন। তো এই ভূপেন্দ্র কিন্তু থাকতো কাশীপুর এরিয়ায়, কাশীপুর অঞ্চলে। ওখান থেকে একদিন হাঁটতে নানা লিখছে। তো ওখান থেকে একদিন হাঁটতে সে কালীঘাট অঞ্চলেতে আসে সকালবেলা, এবং কালীঘাটে সে এসে দেখতে পায় যে একটা টুকটুক করছে ফর্সা সুন্দর মেয়ে, একজন বয়স্ক মহিলা
তার সঙ্গে মানে গলি থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে সে গাড়িতে উঠবে, স্কুলের গাড়িতে উঠবে। বোঝাই যাচ্ছে যে সে স্কুল যাবে, সে স্কুল যাবে। দূর থেকে মেয়েটিকে দেখেই তো সে একদম মুগ্ধ। তাকে ফর্সা মেয়েটা আসে গাড়িতে উঠলো। তো এরকম একদিন দেখলো, তারপর আবার সেই মেয়েটির টানে সে একই সময়ে সে সেখানে এসে উপস্থিত কালীঘাটে। এরকম করে মেয়েটাকে রোজ দেখতো গাড়িতে উঠতে, দিয়ে ও স্কুল যেত মেয়েটা। তারপর সে কি করলো, আশপাশ থেকে খোঁজ খবর নেওয়া শুরু করলো। খোঁজ খবর নিয়ে মেয়েটির নাম ধাম, বাবার অমুক তমুক, বাবার পরিচয় থেকে শুরু করে সব জানতো। জেনে এখন মেয়েটি মানে উচ্চ অনেক বেশি অবস্থাপন্ন ঘরের মেয়ে ছিল হেমো। আর এদিকে হেমো রোজ গাড়িতে উঠতে উঠতে যেত, উঠতে উঠতে দেখতো যে একটি ছেলে ও তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থাকতো। সে ঠিকই মেয়েরা টের পায়, তার মানে কি বলবো মুগ্ধ প্রেমিককে সে আর কি দেখতে পায়। এরকম করে মানে চোখাচোখি হতো, দুজনেই দুজনকে দেখতে পেত। ওর ওইটুকুই, তখনকার দিনে ওইটুকুই যথেষ্ট। তারপরে একদিন এরকম এরপর যায়, দিন যায়। এবার হেমুর বাবা তখন মেয়ের বিয়ের খোঁজ খবর শুরু করে দেয়। তখনকার কিন্তু অল্প বয়সে বিয়ে। মেয়েটি তখন কত বয়স, 12-13 কি হার্ডলি 14 এরকম, রায় কিশোরী। এইবার ছেলেটি আর ইতিমধ্যে ভূপেন্দ্র একটা সরকারি চাকরি পেয়ে যায়, কারণ তখন তো ব্রিটিশ রাজ, তো তখন একটি চাকরিও সে পেয়ে যায়, সরকারি চাকরি পেয়ে যায় ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে, ভালো চাকরি পেত। তারপর সেই সূত্রে তখন ভূপেন্দ্র বিয়ে প্রস্তাব পাঠায়। প্রথমেই তো বিয়ে প্রস্তাব পাঠায় তার বাবাকে দিয়ে, বা যেভাবেই হোক বিয়ে প্রস্তাব পাঠায়। তো পত্রপাঠ নাকচ করে দেয় হেমোর বাড়ি থেকে। কারণ প্রথম কথা অবস্থার ডিফারেন্স, একজন এরা সাধারণ, ভূপেন্দ্র হচ্ছে খুব একটা একদম গরিব নয়, কিন্তু সাধারণ অবস্থা। আর এদিকে মেয়েটি তো অনেক অবস্থাপন্ন বাড়ির মেয়ে। কিন্তু হেমোর কানে কথাটা গেল, কিন্তু হেমো যে কোনো ভাবেই হোক হেমো জেদ ধরে বসে রইল যে সে এই ছেলেটিকেই সে বিয়ে করবে, সে আর কাউকে বিয়ে করবে না। হেমোর মায়ের প্রচন্ড আপত্তি ছিল, এই বাড়িতে বিয়ে দেবে না, সে এইরকম ছেলের সঙ্গে সে বিয়ে দেবে না, কারণ তাদের সমঘরই চাইবে। কিন্তু হেমো জেদ ধরে যেভাবেই হোক বিয়েটা তো হয়ে গেল। হ্যাঁ, তো যেভাবে, হ্যাঁ বিশা ইন্দ্রাণী গাইবে আসবে, হয়তো ইন্দ্রাণীর তো কোনো খবর পাচ্ছি না। যাই হোক, বিয়ে তো হয়ে গেল। এখন বিয়ে হবার পর সে তো জেদ ধরে তো বিয়ে করলো হেমো, কিন্তু বিয়ের পর দেখলো কল্পনা আর বাস্তবের মধ্যে কিন্তু অনেক তফাৎ। হ্যাঁ, সে শ্বশুরবাড়ি এসে প্রথমে তো মানিয়ে নেবার চেষ্টা করতে লাগলো, কারণ সে বড়লোকের বাড়ির মেয়ে, আর এখানে এসে মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে এসেছে, কাজে তাকে তো মানাতে একটু কষ্ট করতেই হবে। তো মানিয়ে নেবার চেষ্টা করতে লাগলো। ইতিমধ্যে বিয়ের প্রথম তো ভালোই কাটছিল তাদের। তারপরে দেখা গেল যে হেমো একটা জিনিস আবিষ্কার করলো, তার স্বামীর একটা বিরাট দোষ আছে, সেটা হচ্ছে সন্দেহবাতিক দোষ। এই যে হেমো যে এত সুন্দরী, এবং হেমোকে নিয়ে যে তার একটা কি বলবো সন্দেহবাতিকটা যে রয়েছে, ছাদে ওঠা বারণ, বারান্দায় যাওয়া বারণ, জানলার ধারে দাঁড়ানো বারণ। ন্যাচারালি হেমো দম আটকে আসতে লাগলো সে বাড়ির মধ্যে, তাও সে চেষ্টা করত। এরপর সন্দেহবাতিক জিনিসটা এমন না যেটা কখনো কমে না, আস্তে আস্তে বাড়তেই থাকে। কি করবে, এবং ফলে লেগে যেত ঝগড়া দুজনে। এরপর হেমো মা হতে শুরু করলো, প্রথম মেয়ে, তারপরে মেয়ে। আর এদিকে কি হয়েছে, প্রথম একটি মেয়ে ছিল, তারপরে আবার একটা মেয়ে, এরকম করে পর তার সন্তান মানে 2 বছর 2.5 বছর অন্তর তার হতে শুরু করলো। এবার তো সে মানে
স্বামী, সব কিছু নিয়ে হেমো জেরবার। যে রোমান্সে সে বিয়ে করেছে, মানে বিয়ে করেছিল অনেক কিছু স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, আর সে স্বপ্নটা স্বপ্নই, বাস্তব আর স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ। সেটা সে বুঝতে একটু, মানে সে তখন হাড়ে হাড়ে বুঝতে পারল। তারপর এই নিয়ে তো চলছে, তার জীবনটা তো চলছে। ইতিমধ্যে তো ওর স্বামীর সন্দেহবাতিক, ওর স্বামীর যে সন্দেহবাতিক, এটা মারাত্মক, এবং এটা শ্বশুরবাড়ির অন্যান্য লোকের চোখেও তারাও ধরা পড়লো। অতএব এইটা ইন্ধন জোগানোর লোকের তো অভাব নেই। অফিস থেকে আসার পর হয়তো সে খোঁজ খবর, তো সারাদিন কি করছিল হেমো, কি করছিল, ও তোর বউ কি করবে, ওর আর কি কাজ, ও তো সারাদিন তো বাইরেই থাকে, ও তো বাড়ি থেকেই তাকিয়ে বসে থাকে। বাবারে বাবা, জানি না বাবা, এত কি তার বাইরের দিকে তার নজর, সারাদিন দেখ ওই জানলার ধারেই দাঁড়িয়ে তাকিয়ে থাকে, বারান্দায় তাকিয়ে থাকে, ব্যাস ধুনোর গন্ধ একেবারে। তারপর ব্যাস শুরু হয়ে যেত অশান্তি, এবং অশান্তিটা শুধু তো মুখে সীমাবদ্ধ থাকতো না, হাতও চলতো। আর এদিকে হেমর তো দেখো, এই ক্ষেত্রে কি হয়, মেয়েদের যদি বাপের বাড়ি যদি একটু তার সহায়ক, মানে সাহায্য করে, মেয়েরা একটু জুড়োতে পারে। হ্যাঁ, হেমর সে রাস্তাও বন্ধ, কেননা হেমর মা প্রচন্ড আপত্তি করেছেন এই বিয়েতে, ওনার একদম মত ছিল না। সে যে দুদিন বাপের বাড়ি গিয়ে যে জুড়বে, সেটাও তার মুখ নেই, সে রাস্তাও সে একরকম বন্ধ করে দিয়ে এসেছে। মানে এখন মান খুইয়ে যাওয়াটা, কি বলবো, তার সত্যি এটা মান খুইয়ে যাওয়াটাই হয় না, সে পারে না যেতে। এইভাবে তার দিন চলছে ঘুমড়ে 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 ঘুমড়ে। আর ফলে হলো কি, হেমর তখন ঠাকুর দেবতা নিয়ে খুব বেশি মেতে উঠলো। ওই ঠাকুর পুজো আর একটা জিনিস ওর হেমর, মানে এটা হলো মারাত্মক জিনিস, যেটা হলো সেটা হচ্ছে সূচিবায়ুগ্রস্ততা। এখন আমরা না সূচিবায়ুগ্রস্ততা নিয়ে আমরা হাসাহাসি করি, এই সূচিবায়ু অমুক তমুক বলি, কিন্তু এটার আসল কারণটা তো কেউ দেখে না। এটা তো একটা মানুষের মনের বিকার না, হ্যাঁ, এটা তো একটা মনের বিকার। অনেক অতৃপ্তি থেকে এইরকম ধরনের মনের বিকার আসে, এরও তাই। হ্যাঁ, তো আর মারাত্মক, এবং সূচিবায়ুটা, মানে এই সূচিবায়ুটা মারাত্মক জিনিস। এই ছোঁয়াছুঁয়ি, এই হাতে সারাক্ষণ জল ঢালা, কাপড় ছাড়া, এসবগুলো, আর লোকেও বিরক্ত হয়, তার স্বামীও বিরক্ত হয়, কিন্তু কি করবে, দুজনের দুই বাতিক নিয়ে রয়েছে, একজন সন্দেহ বাতিক আর একজনের সূচিবায়ু বাতিক, দুই বাতিক নিয়ে জেরবার এরা দুজনেই, এবং এতেই সংসার চলছে এদের। ক্রমশ হেমো 6টি সন্তানের জননী হলো, পরপর পরপর তখন 6টি, তখন ছেলে মেয়ে, এবং ওদের মধ্যে ঝগড়া ঝাঁটে, এদের যে ম্যারিড লাইফে যে দাম্পত্যের যে সুখটা, মানে একটা কি বলবো সুখ, সে জিনিসটা ওদের খুব একটা ছিল না। এই অশান্তি এবং মারধর, এবং এক এক সময় না এই সমস্তগুলো, এই মারধরগুলো তাদের ছেলে মেয়েদের সামনেও হতো। আর খুবই লজ্জার কথা এটা, ছেলে মেয়েরাও দেখতে পেত যে বাবা মাকে মারছে। এটা খুবই লজ্জার কথা এবং খুবই বাজে ব্যাপার। এটা চললো। যাই হোক, এরকম ভাবে করতে করতে একবার হলো কি, এই হেমো একদিন তার বাপের বাড়িতে গিয়েছিল। আর হেমোর যে মেজো মেয়ে ছিল, সে অনিমা কিন্তু খুব মায়ের ভক্ত ছিল। হেমোর বড় মেয়ে ছিল, তার নাম ছিল বোধহয় ফুল, এরম একটা কিছু নাম ছিল। সে মার মতোই সুন্দরী, কিন্তু সে খুব একটা এর মধ্যে থাকতো না। আর হ্যাঁ, ঠিক তাই, সন্তানের ধ্বনি। হ্যাঁ, তো আর মেজো মেয়েটি ছিল তার মাতৃভক্ত, হেমোকে ভীষণ ভালোবাসত। শুধু হেমো নয়, এমনি মেয়েটির মধ্যে একটু দয়া মায়া ভালোবাসা খুব বেশি ছিল। তো এই অনিমা তার মায়ের সঙ্গে সঙ্গে সে গিয়েছিল। হ্যাঁ, গুড ইভিনিং বিশা। তো হেমো তার মায়ের সঙ্গে ওই কালীঘাটে মামার বাড়ি গিয়েছিল। হ্যাঁ, তো মামার বাড়ি গিয়েছে, গিয়ে দেখে তো
গিয়েছে, কি কারণ সে জানে না। তার তখন বয়স 8 বছর, অনিমার বয়স তখন 8 বছর, আর বড় মেয়ে তখন 10। মনে করো 8 বছরের পরে আরও তার 3 ছেলে, একটা কোলের মেয়ে, ছোট্ট, মানে এত পরপর পরপর ছেলে মেয়ে। তো বাপের বাড়ি গিয়েছে হেমো। অনিমা বলে যে আমি গিয়েছি, গিয়ে দেখি কি মা দরজার সামনে, মানে দরজার পাশে দাঁড়িয়ে আছে, কোন একটা ঘরেতে দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে মাকে বকছে। কেন বকছে, কি জন্যে বকছে, কেউ জানে না। তো মা দেখলাম দরজার পাশে, অ্যাকচুয়ালি অনিমাই কিন্তু আমাকে গল্পটা, অনিমা আমার সম্পর্কে দিদা হয়, অনিমার কাছে আমি গল্পটা আমি শুনেছিলাম, এই অনিদিদার কাছে। তা দেখি যে মা দরজার পাশে দাঁড়িয়ে আছে, মার চোখ দিয়ে টক টক করে জল পড়ছে, আর সবাই মিলে মাকে বকছে, বিশেষ করে আমার দিদিমা মাকে খুব বকছে। এখন কেন বকছে তা তো তখন তো ছোট, বুঝতে পারিনি আমি তখন ছুটে গিয়ে অনিমা এসে মাকে জড়িয়ে ধরে, বলছে মা বাড়ি চলো। ফলে ওর সেই একটা ঘটনা, ওর মায়ের মানে হেমোর মনে একটা খুব আঘাত পেয়েছিল বাপের বাড়ির কোনো এতে। আর অনিমাও দেখেছিল যে মাকে তারা কিভাবে বকছিল। তো হেমো বাড়িতে আসে, এরকম করে দিন চলছে। তার মন মেজাজও খারাপ ছিল, সব দিক থেকেই তার মধ্যে মনে হয় মাথার মানে রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল। একদিন ভূপেন্দ্র, তখন মাঘ মাস, শীতকালেতে সে ভূপেন্দ্র অফিস থেকে আসে, তখন বিকেল 5টা, তখন অফিস থেকে যেমন সময় আসে, এসে দেখে কি অনিমা বোধহয় ল্যাট্রিনে গিয়েছিল। হ্যাঁ, অনিমা ল্যাট্রিন থেকে বেরিয়েছে, মানে সে তখনকার দিনের, আগেকার দিনের বাড়ি তো উঁচু রক, আর নিচে উঠান থাকতো। উঠানেতে অনিমা বসে আছে, গায়ে কোনো জামা কাপড় রাখতে দেয়নি হয়তো হেমো উপর থেকে জল ঢালছে, অনিমা ওয়াশ করছে, রকের ওপর থেকে জল ঢালছে, অনিমা ওয়াশ করছে। ছোঁয়াছুঁয়ি ছিল, বাপরে, এসে তো জামা কাপড় পরে যদি ল্যাট্রিনে যায় সেই জামাটা ছাড়তে হবে, সেই জামা পরে অন্য কোথাও ছোঁয়া যাবে না, অমুক তমুক। আর তো ছোঁয়াছুঁয়ি বাতিকটা তো প্রচন্ড ছিল হেমোর। আর সেই না দেখে ভূপেন্দ্রর মাথায় গেছে রক্ত চড়ে। তুমি এই মাঘ মাসে ঠান্ডায় খোলা উঠোন, তুমি মেয়েটাকে এরকম করে রেখেছো। ঠান্ডা লাগলে তখন ন্যাচারালি এক কথা দু কথায় ঝগড়া, তর্ক বিতর্ক। এইবার ভূপেন্দ্রর মাথা গেছে চড়ে। সে তখন কি করলো, ল্যাট্রিনের ভেতর যে জলটা থাকে না, একটা বালতি করে জল থাকে, সেটা ওয়াশ করার জন্য সেটা নিতে হয়, সেই জল সে মগে করে নিয়ে সারা বাড়ি ছিটিয়ে দিল। মানে শোবার ঘর, বসার ঘর থেকে শুরু করে রান্নাঘর, সেই জল মগে করে নিয়ে ছিটিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিল। এমনকি ঠাকুর ঘরে পর্যন্ত সে জল ছিটিয়ে দিল। হেমো চুপ করে দেখলো, স্তব্ধ হয়ে দেখলো, একটা কথাও বললো না, একটা কথাও সে বললো না, ঝগড়াও করলো না, কিচ্ছু করলো না। সে তখন চুপচাপ দেখলো, দেখে কিছু সারা বাড়ি থমথম করছে একটা পরিস্থিতি। মানে সবাই, মানে কি বললো, বাচ্চারাও বুঝে গেছে যে একটা কি মানে ভয়ঙ্কর একটা কালবৈশাখী ঝড় বোধহয় আসছে। যাই হোক, কিন্তু ছিটিয়ে দিয়ে ভূপেন্দ্র একদম পুরো তোমার সূচিবায়ু না, তোমার মানে সূচিবায়ু, আমি তার পুরো একদম শেষ করে ছাড়বো সূচিবায়ু। তোমার কত দূর তুমি ইয়ে করতে পারো, আমিও দেখবো যে তুমি কত দূর যাও। দেখো তোমার সূচিবায়ু আমি কি করে ঘোচাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। বলে সারা বাড়িতে সেই ল্যাট্রিনের জলটা ছিটিয়ে দিল, এমনকি ঠাকুর ঘরে পর্যন্ত। হেমন্ত সব চুপচাপ দেখলো, কিচ্ছু বললো না। তারপরে কি হয়েছে, রাতেবেলা খাওয়া দাওয়া করেছে, সবাইকে খাইয়ে টাইয়ে। তখন কোলে তার 6 মাসের মেয়েটা, ছোট্ট মেয়েটা, ও সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুম টুম পেয়ে গেছে, সবাই শুয়ে, তখনকার দিন তো তাড়াতাড়ি শুতো, কত রাত কেউ তখন জানে না, 1টা হবে হয়তো, হ্যাঁ 1টা হ্যাঁ গো সত্যি। তারপর 1টা তখন হবে হয়তো। হঠাৎ একজনের পাশের বাড়ি থেকে একটা লোক, মানে পাশের বাড়ি কারোর চিৎকার, বিকট চিৎকার,
ওগো শিগগিরে ওঠো, তোমাদের বউটা পুড়ে গেল গো, তোমাদের বউ পুড়ে গেল, বিকট চিৎকার। মানে সে মানে সবাই ধর্মণ করে উঠে পড়েছে, উঠে পড়ে কোথায় কোথায়, ছাদে তোমার বউটা পুড়ে গেল গো, তোমাদের বাড়ি বউটা পুড়ে গেল। কে তখন দেখছে, ছাদে যাবে, দৌড়ে গেছে ছাদেতে। ছাদের দরজা কিন্তু বাইরে থেকে বন্ধ, মানে ছাদের দরজাটা তো ভেতর থেকে, মানে বাইরে থেকে তো হয়তো কড়া ছিল তখনকার দিনে, তো সেই দরজাতে কড়া লাগানো থাকতো, ভিতরেও থাকতো তো বাইরেতেও থাকতো, হয়তো ছিল হয়তো। সে কড়াটা সে আটকে দিয়েছে একদম, সে কড়াটা হেমো ছাদ থেকে আটকে দিয়ে, যাতে কেউ তাকে বাঁচাতে না পারে। এবং নিচে থেকে সে কেরোসিন নিয়ে এসে সারা গায়ে ঢেলে বোধহয় স্নান করেছিল, কেরোসিনে স্নান করে আগুন দিয়ে দিয়েছে। সে দাও দাও করে আগুন, সে যখন দরজাটা বাইরে থেকে তো আটকানো ছিল, বুঝতে পারছে না, চেঁচামেচি, কিন্তু হেমোর গলার কিন্তু কেউ আওয়াজ পায়নি। লোকে গায়ে আগুন দিলে চিৎকার করে সে আগে প্রথমে না দৌড়দৌড়ি করে, কিন্তু এক্ষেত্রে না হেমোর একটা গলার আওয়াজ পায়নি কেউ, দাঁতে দাঁত চেপে সে পুড়েছে। যখন দরজা ভাঙা হলো, টেনে যখন মানে ভেঙে যখন খোলা হলো, তখন দেখা গেল হেমোর লম্বা ফর্সা দেহটা একটা ছোট্ট কালো একটা জিনিসে পরিণত হয়েছে, মানে ছোট্ট কালো হয়ে গেছে একখানা পোড়া কাঠ। হেমোর দাঁতের দাঁত চেপে পুড়ে গেছে। সে হয় দেখো এত কষ্ট সে সহ্য করলো কি করে, এটাই হচ্ছে সবার আশ্চর্য। সবাই মানে ভেবেছে এত সে তার এত পুড়লো কি করে, হয়তো সারা জীবনের পোড়াটা হয়তো একবারে, সে আর কি পোড়া, সে তো মনে মনে অনেক দিন সে মারা গিয়েছে বোধহয়। দাঁতে দাঁত চেপে সে সহ্য করেছে। যখন দরজা ভাঙা গেল তখন দেখা গেল মাটিতে, ছাদের মাটিতে পড়ে আছে, এবং সেটা অনি দেখেছিল, অনিমাও কিন্তু দেখেছে ওর মাকে, ওর মায়ের শেষ স্মৃতি। তো আর এটুকুই তার মনে ছিল যে মা পড়ে আছে, বলেছিল যে মা দেখলাম মা পড়ে আছে ছাদের মধ্যে, পোড়া কাঠ, একেবারে পোড়া কাঠ একদম। তারপর আর মুখটা কিন্তু চেনা যাচ্ছিল শুধু, এবং ভূপেন্দ্র ভাবতে পারেনি যে সে তার এত বড় শাস্তি সে পাবে। হেমো যে তাকে এত বড় শাস্তি দিয়ে যাবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। তারপর তো নিশ্চয় পুলিশ এসেছিল, পুলিশ এসে কিন্তু ওর কোনো কি বলবো, ভূপেন্দ্র কিছু অন্যায় পায়নি। একটা কারণ ছিল, কারণ দরজাটা ছিল ছাদের দিক থেকে বন্ধ করা, কাজেই এখানে, হ্যাঁ এখানে এত ঠিকই বলেছো গীতাদি, ভালোবাসার পরিণতি। হেমো অনেক স্বাদ করে, অনেক ভালোবেসে সে বিয়ে করেছিল তার হাজব্যান্ডকে। তারপর তো কি হলো, ও তো পুলিশে এলো, তো পুলিশে কিছু সেরকম পায়নি, এটা আত্মহত্যার কেসই ছিল। এবং আর যেহেতু আর একটা পয়েন্ট ছিল, যেটা ছাদের দরজাটা কিন্তু ছিল বাইরে থেকে বন্ধ, হেমো চাইনি তাকে কেউ এসে বাঁচাক, একদম চাইনি সে। তারপরে কি হলো, এটা তো মিটে গেল, অনির সমস্ত ঘটনার সাক্ষী। আর সব থেকে অনির দুঃখের কথা, সে এত বেশি মাকে ভালোবাসতো, কিন্তু পরোক্ষভাবে অনি নিজেই তার মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এটা তার সারা জীবনের ক্ষোভ, সারা জীবনে সে ভুলতে পারতো না যে সেই তার এই জন্য অনিমা এত আগুনে ভয় পেত নিজের মেয়েদেরও পর্যন্ত। অনিমা দিদার মেয়ে ছিল, 4 মেয়ে ছিল, তা সে মেয়েদেরও পর্যন্ত প্রচন্ড রেগে যেত যে মেয়েরা যদি কোনো কিছু আগুন নিয়ে বা কোনো অসাবধানতা হতো, সে মেয়েদের খুব বকাবকি করত, এত ভয় ছিল তার। এই তো ছিল ভালোবাসার একটা পরিণতির ঘটনা। তবে ভূপেন্দ্র কিন্তু আর বিয়ে করেনি। এই ঘটনার পর তাকে অনুরোধ করা সত্ত্বেও সে আর জীবনে বিয়ে করেনি। সে একা মানে বাড়িতে লোকজন ছিল, তার আরো কাকিমা টাকিমারা সব ছিল, বাচ্চাদের বা পিসিমারা সব ছিল, কিন্তু ভূপেন্দ্র নিজে আর বিয়ে করেনি। ওই 6টি ছেলে মেয়েকে সে একাই মানুষ করেছিল। আর যে 6 মাসের বাচ্চা মেয়েটা ছিল,
একদম ছোট মেয়েটা, তাকে ওই অনিমাই মায়ের মতন যত্নে বড় করেছিল। অনিমাই তখন, কারণ অনিমার স্বভাবটাই ছিল এরকম, সে খুব মানে মমতাময়ী যাকে বলে সে ছিল। সে তখন সেই ওই মেয়েটাকে একদম বুকে করে নিজের মেয়ের মতো করে মানুষ করে। এবং আমি নিজেও দেখেছি ওই অনিমা দিদা কখনো নিজের সন্তানের চাইতেও সে বোনটাকে বেশি ভালোবাসত, ভীষণ ভালোবাসত বোনকে, পুরো মেয়ের মতন। হ্যাঁ, আর একটা জিনিস, আমরা যে গল্পের বইতে পড়ি না যে আগুনে লাগা বা আগুনে পোড়া মৃত্যু, এটা কত খারাপ, এটা আত্মা ঘুরে বেড়ায়, অমুক তমুক, কিচ্ছু হয়। হেমোর আত্মাকে কেউ কোনো দিন দেখতে পায়নি। হেমোর মানে পুরো মুছে, মানে পুরো সে সেখান থেকে চলে গিয়েছে, তার কোনো অস্তিত্বই সে রাখি আসেনি, কখনো আসেনি। কেবল একবার অনিমা দিদা দেখেছিল, তাও সে অনিমা দিদার বিয়ের পর অনেকদিন পরে, মানে ততদিনে অনেকদিন আগে, তখন হেমো মারা গেছে। অনিদিদা বলে, একদিন আমি শুধু মাকে স্বপ্ন দেখেছিলাম যে আমি ঘুমোচ্ছি, আর হঠাৎ দেখছি মাকে সেই পোড়া অবস্থায়, যেরকম শুয়েছিল, মানে ছাদের উপর যেরকম পোড়া অবস্থায় পড়েছিল, সেখান থেকে মা শুয়ে আছে, আর মায়ের জিভটা বেরিয়ে আসছে মুখ থেকে, মানে সেইখান থেকে, মানে ওরকম পোড়া মূর্তি, তারপর জিভটা বেরিয়ে আসছে, আমার দিকে দেখিয়ে আসছে, আমার জিভটা এগিয়ে আসছে, আমার দিকে বেরিয়ে আসছে। এখন স্বপ্ন দেখেছিল, সে স্বপ্নের মধ্যে অনিমা খুব ভয়তে গো গো করছিল, মানে বোবায় ধরেছিল। তখন তাকে দাদু, মানে তার হাজব্যান্ড, কি হয়েছে বলে জাগিয়ে দেয়। তখন বলে যে কেন সে ভয় পেয়েছিল। তখন দাদু বলে যে নিশ্চয়ই তোমার কাছ থেকে তোমার মা জল চাইছেন, তুমি তো তার মৃত্যুর পরোক্ষ কারণ। আমার মনে হয় এই দাদুই কিন্তু অনিমা দিদাকে নিয়ে গয়ায় নিয়ে গিয়ে পুরো কাজ করিয়ে দিয়েছিলেন, মায়ের কাজ করিয়েছিলেন। আর হেমোর যে 3 মেয়ে ছিল, তারা কিন্তু একটা জিনিস, হেমো নিজে জ্বলে পুড়ে মারা গিয়েছিল ঠিকই, মানে অশান্তিতেও জ্বলে পড়েছিল, এমনি বাস্তবিকে জ্বলে পুড়ে গিয়েছিল, কিন্তু মেয়েরা কিন্তু খুব সুখী ছিল। হেমোর 3 মেয়েই কিন্তু খুব চমৎকার তাদের হাজব্যান্ড ছিল, এবং তারা 3টে মেয়েই খুব সুখী ছিল ম্যারিড লাইফে। এই একটা ঘটনা, এটা কোনো ভৌতিক ঘটনা না, এটা একটা, কেন বললাম এটা, যে মানুষের যে শাস্তি দেওয়া, মানুষকে যে একটু লিমিটের মধ্যে রাখতে হয়, কোথায় গিয়ে যে আঘাতটা লাগছে এবং কত দূর তাকে শাস্তি দেওয়া যায়, এটা একটু বোঝা উচিত। আর বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো আমার মনে হয় এটা আরেকটু বোঝা উচিত, যে আমার সঙ্গের মানুষটা কোথায়, মানে কি বলবো, তাকে কত দূর অবধি তাকে, হ্যাঁ ঠিকই বলেছ, মনটা আগেই পুড়ে গিয়েছিল, কত দূর অবধি যাওয়া যায়, কত দূর অবধি মানুষকে শাস্তি দেওয়া যায়, কত দূর অবধি তাকে কথা শোনানো যায়, এটা একটু বোঝা উচিত। এই গল্পটা আর কিছুই না, আমি শেয়ার করলাম, আমার ভালো লেগেছিল গল্পটা, ভালো লাগেনি, খুবই খারাপ, কিন্তু মনে হলো এটা একটু শেয়ার করা যেতেই পারে বন্ধুদের সঙ্গে। আর এর সঙ্গে লাগোয়া একটা ঘটনা বলবো, দাঁড়াও, এটাও একটা অদ্ভুত ঘটনা, তবে এটা কোনো ইয়ে নয়, এটা কোনো ভৌতিক ঘটনা বা সব কিছু নয়। এই ভূপেন্দ্র যখন তার মেয়েরা যখন বড় হচ্ছে, তখন তার একটু বিয়ের চিন্তা আসে। সে একলা, হেমো থাকলে তাও তো হতো, যে মেয়েদের যখন বিয়ের চিন্তা করছে, তখন মেয়েরা তখন আস্তে আস্তে বড় হয়ে উঠছে, তখন বড় মেয়েটা তখন বড় হয়েছে, অনিন্দিরা, আর ছোট মেয়েটা যে ছিল তার নাম ছিল শৈলী, ছোট মেয়েটার নাম ছিল শৈলী। সে তখন 3.5 কি 4 বছরের, 3.5 কি 4 বছরে। হ্যাঁ গো নাসরিন, সত্যি সেটা খুবই খারাপ। হেমোর মতন অত সুন্দরী মেয়ের অত এরকম দুর্ভাগ্য যেন কারু না হয়, সে সব দিক থেকে সে বঞ্চিত ছিল মেয়েটা। তো এই 3 মেয়েকে নিয়ে একবার ওই কাছাকাছি, ওদের কাশীপুর মানে বাড়ির কাছেই একটা, তখন তো কলকাতা অন্যরকম ছিল, পুরো একটা সাধুর আশ্রমে গিয়েছিল।
সেই আশ্রমটাকে, এটাও আমি অনিদিদার কাছ থেকেই শোনা। তারপরে আমি শৈলী দিদার কাছে যাচাই করেছিলাম যে তুমি মানে সত্যিটা, পরে আসছি সেই কথায়। হ্যাঁ, তো 3 মেয়েকে নিয়ে ওই ভূপেন্দ্র দাদু গিয়েছিলেন, আর দাদু বলবো না, দিদার বাবা কি হয় জানি না। তো ওই ভূপেন্দ্র গিয়েছিলেন সেই সাধুর আশ্রমে, মেয়েদের কোথায় বিয়ে হবে বা কিরম সময় বিয়ে হবে দেখার জন্য। তো সেই সাধুর আশ্রমে না মাটির ঘর দেওয়া এরকম, আর সামনে একটা উঠান ছিল, মানে আর চারপাশে অনেক জবা গাছ, শুধুই জবা ফুলের গাছ, অনেকগুলো আর ফুলে ফুলে ভর্তি হয়ে আছে জবা ফুলের গাছগুলো। তো সেই সাধুটাকে তো বলেছিলেন যে বিয়ের কথাগুলো, মেয়েদের কবে হবে বা কিরকম হবে। তো সাধু বলেছিলেন যে তোমরা মেয়েগুলোকে দেখে বললেন তোমরা এক এক করে আমাকে একটা করে জবা ফুল এনে দাও। প্রথম বড় মেয়েটাকে নামালো, মানে উঠোন মানে দাওয়া থেকে নেমে তুলতে হবে আর কি। তো সেখানে তো সেই ফুল দিদা নামলো, নেমে কাছেই একটা ভালো জবা ফুল ছিল, তুলে এনে দিল সাধুকে। তারপরে বললেন অনিদিদাকে, এবার তুমি যাও তোমা। অনিদিদা নামলো, অনিদিদা ভাবলো দিদি এত কাছ থেকে ফুল তুলেছে, আমি আরেকটু দূরে চাই, আরেকটু দূরে গিয়ে একটা ফুল তুলে আনলো। শেষে নামালো শৈলী দিদাকে। তখন শৈলী দিদার বয়স 3.5 কি 4 বছর এরকম একটা বয়স হবে। অনিদিদা বলছে শৈলী নামলো, নেমে দেখছি সে শুধু ঘুরে 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 সারা উঠোনটা ঘুরে যাচ্ছে, কোথাও আর ফুল তুলছে না, শুধু ঘুরছে। অনেকক্ষণ ঘুরতে কোন একটা পাতার ফাঁক থেকে একটা বড় জবা ফুল, মানে সবার চেয়ে বড় একটা জবা ফুল নিয়ে এসে সে সাধুটাকে দিল। হ্যাঁ, সাধুটাকে দিল। তো তখন সাধু বলছে যে তো আপনার বড় মেয়ের খুব কাছে বিয়ে হবে, আর খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। মেজ মেয়ের বিয়ে হবে আরেকটু পরে এবং একটু দূরে, আপনার ছোট মেয়েটির বিয়ে কিন্তু অনেক পরে হবে। কিন্তু এর শ্বশুর বাড়ি আর স্বামী খুব ভালো হবে। একদম অক্ষরে ফলে গিয়েছিল কথাগুলো। আর অনিদিদা তখন না, ওই যখন শৈলীদিদা যখন সারাক্ষণ ঘুরে ফুল তুলছিল, মানে ফুল তোলেইনি, শুধু ঘুরছিল, ঘুরে অবশেষে যখন একটা ফুল তুলে আনলো, তখন অনিদিদা বোনকে এক বকুনি দিল, এতক্ষণ লাগে ফুল তুলতে, তুই কি করছিলিস কি, একটা ফুল তুলে আনবি তা এতক্ষণ ধরে ঘুরছিলি। তখন শৈলী দিদা বলছে যে তুমি আমাকে বকছো কেন, কোথায় ফুল মানে ফুল নেই, মানে এই তো সারা বাগান ভর্তি তো ফুল, কোথায়? আমি যখন ফুল তুলতে গেলাম, কই, আমি তো একটাও ফুল দেখতে পাইনি, কিচ্ছু ফুল ছিল না। আমি কত কষ্ট করে আমি এই ফুলটা দেখতে পেয়েছি, একটা পাতার ফাঁকে ছিল, তখন নিয়ে এসেছি। অবাক তখন সত্যি। তারপরে আমি না এই ঘটনাটা অনেকদিন পরে আমি যখন শুনেছি, তখন শৈলীদিদা তখন অনেক বয়স হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা দিদা, তোমার সম্পর্কে যে গল্পটা আমি শুনেছিলাম, তুমি কি সত্যি ফুল দেখতে পাওনি? তখন দিদা বলেছিল, না রে দিদি ভাই, আমি সত্যি, আমাকে বললো ফুল তুলতে, আমি বাগানে ফুল তুলতে নেমে দেখে একটাও ফুল নেই, আমি কিচ্ছু ফুল দেখতে পাইনি। কেন ঘটনাটা শৈলীদিদার তখন ছোট বয়সে হলেও মনে ছিল। আমাকে বললো আমি একটাও ফুল দেখতে পাইনি, সারা বাগান ঘুরে আমি একটাও ফুল পাইনি, কোনো গাছে ফুল ছিল না। তারপর যখন দিদিরা আমাকে বকছিল যে একটা ফুল, তারপর দাওয়াতে উঠে দেখি তাই তো, কত গাছে কত ফুল ছিল, কিন্তু আমি যখন ফুল তুলতে গেলাম তখন একটাও ফুল আমি দেখতে পাইনি। হ্যাঁ প্রিয়দর্শিনী, হ্যাঁ হ্যালো, এই একটা ঘটনা তোমাদের বলছি, আর বেশি বলবো না। এবার একটু দেখি, মহাদাদু কে গো? এবার একটু কমেন্ট গুলো পড়ি। ও বাবা, মুক্তা, হ্যাঁ, মুক্তা দে সরকার হাই, অরূপা হাই, প্রিয়দর্শিনী হ্যালো।
যাক, এখন এক টানা গল্প বললাম, এবার একটুখানি কমেন্টগুলো দেখি। খুব ভালো লাগছে কমেন্ট পড়তে। অনেক দিন পরে আমি লাইভে এসেছি, আমি জানি না কি বলছি, কি বকে যাচ্ছি। আচ্ছা, এবার আমি আজকে তাড়াতাড়ি বলে চলে যাব, আর একটু বলে 10টার মধ্যে। হ্যাঁ, মুক্তা, হ্যাঁ, হাই তনু। আচ্ছা, এবার নেক্সট যে ঘটনাটা আমি বলবো, এটা কিন্তু ভৌতিক ঘটনা, এবং এটা না আমি একটু ঘুরিয়ে বলছি, আমাদের কাছেই হয়েছে এটা। এটা বেশি বলা যাবে না গো। ও দিদার বাবা, ও আচ্ছা আচ্ছা, দিদার বাবা মহাদাদু। না গো, এটা আমি সত্যি জানতাম না, দিদার বাবাকে কি বলে আমি জানতাম না। মহাদাদু, আচ্ছা, তাহলে বড় দাদু কাকে বলে গো? এবার নেক্সট যে গল্পটা বলবো, গল্প বা ঘটনা, এটাও আমার শোনা ঘটনা, কিন্তু আমার বাড়ির বেশি দূরে নয়। হ্যাঁ, ঘটনাটা আমাকে তাহলে, আর আমি একটু পাল্টে দিচ্ছি, মানে তারা যদি কেউ শুনে থাকে, যদি আমি তো জানি না এখানে কজন শোনে বা ইউটিউবে কজন শোনে, যাই হোক শোনো। এটা আমাকে যে গল্পটা বলেছে, সে তার নাম ধরা যাক রিয়া। হ্যাঁ, রিয়া রিয়া একটু হেসে নি আগে। গল্পটা ভূতেরও আছে, একটু হাসিরও আছে। হ্যাঁ, দিদার বাবা, একটু হাসিরও আছে, মানে মনে করতে গেলে আমি একটু হাসি পেয়ে যাই। যাকে রিয়ার মায়েরা, মানে মা মাসিরা অনেকগুলো আর কি, মা মামা মাসির অনেকে আছে। তো রিয়ার যে ছোট মাসি, তার সঙ্গে রিয়ার খুব বেশি ডিফারেন্স নেই বয়সে। এটা হয়, আমাদেরও ওরকম ছিল। আমার পিসির সঙ্গে, মানে ছোট পিসির সঙ্গে আমরা যারা বড়, মানে বোনেরা, তাদের জন্য অ্যাকচুয়ালি কি, আমার বাবারা 5 ভাই, এবং আমি মেজো। আর আমার পিসিরাও তাই, ওরকম বড় পিসিরাও। আমরা 3 বোনের সঙ্গে আমাদের ছোট পিসির কিন্তু তফাৎটা বেশি ছিল না, যার ফলে আমরা পিসিকে তো মানতামই না, খুব হুল্লোড় করতাম আমরা পিসির সঙ্গে। আর পিসি তুই বলতাম, তুই তো গাড়ি করতাম, যেটা খুবই খারাপ। আমার বাবা খুব রাগ করতো তুই তো গাড়ি করলে পিসিকে, তো কে তুমি বলে, পিসি তুই। আর আমাদের বন্ধু ছিল। হ্যাঁ গো তাপসী, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, সেই রিয়ার ছোট মাসির সঙ্গে ওরকম রিয়ার খুব বেশি বয়সের তফাৎ না, যার ফলে ও না মাসি তুই বলতো। আর রিয়াদের যেহেতু ওর মা অনেকগুলি ভাই বোন, ফলে ওদের কাজিন ব্রাদার, মানে ওর অনেক কাজিন ছিল। যাই হোক, সেটা ছিল রিয়ার মামার মেয়ের জন্মদিন। এখন মেয়ের জন্মদিন মানে কি, মেয়েটা তখন ক্লাস 5-এ পড়ে, আর ওদের জন্মদিনটা করবে। এখন ওর মামির ইচ্ছে ছিল না যে বাড়িতে বা নিজেদের ফ্ল্যাটের মধ্যে জন্মদিন করে, কারণ একটা হ্যাঙ্গামা আছে, কি বলবো, খাওয়া দাওয়ার একটা হ্যাঙ্গামা আছে। তখন ওর মামার একটা বন্ধু ছিল প্রমোটার, তাকে যখন বলেছিল একটা বাড়ির কথা, তো প্রমোটার বলছে ঠিক আছে বৌদি, আমার হাতে তো একটা বাড়ি আছে, আপনারা সেখানে মানে বাড়িটা তো প্রমোটিংয়ে দিয়েছে, তো সেখানে করে দিন। তো সেখানে করে ফেলুন। তো যাই হোক, সেই রকম কথাবার্তা, মানে সেই অনুযায়ী ওরা ঠিক করলো ওই বাড়িটা মানে এখানে কাছেই, আমাদের বাড়ি থেকে কাছেই, বেশি দূর না। আর অদ্ভুত ব্যাপার, সেই যে প্রমোটিংয়ে যে বাড়িটা দিয়েছিল, তা উল্টো দিকে আবার একটা মন্দিরও আছে। কেন বলছে, পরে বলবো ঘটনাটা, আস্তে আস্তে আমি এগোচ্ছি। তো সেই বাড়িটাতে ওদের এখন জন্মদিন মানে কি, খুব বড় করে পার্টি হবে না, একটা সমস্ত আত্মীয়, মানে নিজেদের লোকদের নিয়ে ওরা জন্মদিনটা করবে ঠিক করেছিল। তো সে অনুযায়ী, আর রাতের বেলা, কারণ রাত 10টার সময় তো মেয়েটি পড়াশোনা, ওই ক্লাস 5-এ পড়ে তখন মেয়েটা, তো ওখানে পড়াশোনা শেষ করে রাত 10টা নাগাদ ওরা ওই বাড়িতে বেরিয়ে যাবে, সেখানে কেক কাটা হবে। অ্যাকচুয়ালি এগুলো সব কাছাকাছি বাড়ি ওদের প্রত্যেকের। কেক কাটা হবে এবং ওখানেই তারা খাওয়া দাওয়া করবে। আরও ব্যাপার ছিল, খাওয়া দাওয়া করবে, কেননা ওই খাওয়া দাওয়া করতে গেলে তো নিজেদের ফ্ল্যাটে তো নোংরা টোংরা হবেই, ওরা সেটা হয়তো চায়নি,
ওর মামি বা মামা হয়তো চায়নি, কারণ পরের দিনই ওদের অফিস আছে, স্কুল আছে, কে অত হ্যাঙ্গামা করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওই সব, মানে এই জন্য ওরা ওই বাড়িটার মধ্যে খাওয়া দাওয়া করবে, করে ওইখানেই সব রেখে টেখে দিয়ে চলে আসবে। বাড়ি তো এমনিতেই ভাঙা হবে, আর জিনিসপত্রগুলো না তখনই না হয় সাফা করে নেবে। সেই অনুযায়ী ওরা ঠিক করে দেয় ওই বাড়িটাতে ওরা জন্মদিন করবে। এদিকে রিয়াকে বলেছে, রিয়া বলছে যে আমাকে বলেছে যে আমরা তো বাড়ি থেকে যাব, আমি ছোট মাসিকে নিয়ে যাব সেই বাড়িটাতে। মাসিকে আনতে গেছি, মাসির বিয়ে হয়ে গেছে, হ্যাঁ খুব বেশি বয়সের তফাৎ নয় ঠিকই, কিন্তু মাসি ম্যারেড এবং ওই কাছাকাছি বিয়ে হয়েছে ওর মাসি। গিয়ে দেখছি মাসি প্রচন্ড সেজেছে, মানে আপাত মস্তক সেজেছে। তো তুই জন্মদিনে তুই একটা নিজেদের বাড়ির লোকের মধ্যে যাবি, তুই এত সেজেছিস কেন? আরে দাঁড়া না, এই তো মানে কোনো সাজা তো হয় না, আমার একটা মৌকা পেয়েছি তাই সেজে নিলাম। তো আপাত মস্তক সেজে রাত 10টার পরেতে, আর গাড়িতে পারফিউমের বোতল প্রায় উল্টে দিয়েছে, প্রায় বলতে গেলে একদম গন্ধে মম করছি। সে মাসিকে খুব বকতে বকতে, এই রাত 10টার সময় তোর সাজ কে দেখবে রে, তুই এত সেজেছিস, চারে তুই চল না বলে তখন ওর মাসি আর ওর কয়েকজন ভাই বোনদের মিলে, মাসির কোনো ছেলে মেয়ে হয়নি, মাসির খুব বেশি বিয়েও হয়নি তখন, নিয়ে ওরা তখন গিয়েছে সেই বাড়িটাতে, গেছে যেখানে জন্মদিন করবে আর কি। গেছে তো গিয়ে দেখে বাড়িটা একটা সাধারণ বাড়ি, দোতলা বাড়ি, তাকে ওই প্রমোটারের কাছে সে বাড়ির মালিক বিক্রি করে দিয়ে চলে গেছে। ঘুরে দেখে, মানে ভেতরে গিয়ে দেখে বাড়িটা ফাঁকা এবং শুধু একটা খাট পড়ে আছে, আর কিছু নেই। সে খাটের উপরে ওরা বেডশিট বা বেড কভার পেতে সেখানে বয়স্ক লোকেরা সব বসেছে, দাদু দিদিমা, তো বড় মাসি, তার একটু বয়স্ক মানুষরা যারা ছিলেন, বড় মাসি বড় মেসো সব বসে আছে খাটের ভেতর, মানে খাটের উপরে। ওইখানেই মাঝখানে কেকটা রাখা হয়েছে, আর ওই বাচ্চা মেয়েটা যার জন্মদিন সে কেক কাটবে। সবাই তো এসে গেছে, এসে গিয়ে যখন কেক কাটতে যাবে এমন সময় মরমর করে খাটটা পুরো ভেঙে পড়লো, একদম খাট সব হুড়মুড় করে নিচে পড়লো। এখানে একটু হাসি পেয়ে গেল না, তো খাট শুদ্ধ সে নিচে পড়ে গেল। সে কিন্তু আর প্রত্যেকের খুব লেগেছে, দাদু দিদা এসব বয়স্ক মানুষ, বড় মাসি, সব থেকে বেশি লেগেছিল বড় মেশো, কোমরেতে প্রচন্ড লেগেছিল। তারপর কিন্তু কি আশ্চর্য, কেকটার কিচ্ছু হয়নি, এত বড় খাটটা বড় খাট ছিল, ভেঙে পড়লো, কেকটা কিন্তু রয়ে গেল। বাকি চারজনের মানে খুব ব্যথা পেল। তারপর তাদেরকে তার মেয়েটারও কিচ্ছু হয়নি, বাচ্চা মেয়েটারও কিচ্ছু হয়নি, সে একদম ফিট, তার লাগেও নি, কিছু হয়নি। আর সবথেকে আশ্চর্য কথা, কেকটা কি করে সে ইনট্যাক্ট রইল, কেকটা কিচ্ছু হয়নি। আর তাদেরকে টেনে তুললো, তুলে তাদেরকে, এবং ওদের খুবই লেগেছিল। পরে বিশেষ করে বড় মেশোকে তো পরে নার্সিংহোমে দিতে হয়েছিল, তার এত তার কোমরে লেগেছিল। যাই হোক, খুবই মানে খুবই বাজে ব্যাপার। টেনে তোলা হলো, দিয়ে তারপর তো কেক কাটা হলো। এইবার রিয়ার একটা বোন, না নিজের বোন না আর কি, তার মামাতো কিংবা মাসিতো বোনই হবে, সে না ওই বাড়িটায় ঢোকার পর থেকে বলছিল, এই দিদি চল তাড়াতাড়ি আমরা খেয়ে না চলে যাই, তা আমার না কিরম ভাল লাগছে না, এখানে কেমন থাকতে ভাল লাগছে না, তাড়াতাড়ি খাই, চল তাড়াতাড়ি খেয়ে আমরা চলে যাই। তারা আগে হোক, দেখ তো কি কাণ্ড হলো। তার জন্য সেই চারজনকে টেনে তুলে তাদেরকে একটুখানি করে দেওয়া, তাদেরকে ঠিকঠাক মতন বসিয়েছে, কেক কাটা হয়েছে, সবাই মিলে খাওয়াও হয়েছে। তারপর তো বিরিয়ানি যা সব তারা অর্ডার করেছিল সমস্ত, সেগুলো সব খাওয়া দাওয়া হয়েছে। প্লেটের ধোয়ার বালাই নেই, ওইখানেই প্লেটগুলোকে রেখে গেছে। রেখে গিয়ে এবার সব বাড়ি ফেরার পালা, গোছগাছ করে সব চলো এবার বাড়ি যাই। বাড়ি ফেরার সময় এদের প্ল্যান ছিল, রিয়া যেমন এসেছে, রিয়া, তার মাসি, তার ছোট মাসি, বাকিরা সবাই, এরা তখন গিয়ে এরা বাড়ি যাবে, আর মায়েরা একটু পরে আসবে, মাসিরা একটু পরে আসবে, মানে
ওই বড় মাসি বা মেজো মাসি যারা গিয়েছিল তারা একটু পরে আসবে, বা মামারা। ছোট মাসিকে রিয়া বলছে, আমি তখন ডাকতে গেছি, এই মাসি ওঠ, চল বাড়ি চলে। এবার ও খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়েছে, খেয়ে একটা চেয়ারের উপর, চেয়ারগুলো সব তো ওরা এনেছিল, ভাড়া করে এনেছিল, চুপ করে বসে আছে, মাথাটা একটু নিচু করে চুপ করে বসে আছে। এই মাসি চল বাড়ি চল, যাবি না? মাসি বলে এরকম করে মুখটা তুলে তাকালো, ওঠে না, চোখগুলো কিরকম যেন মানে দেখে কিরকম অদ্ভুত লাগছিল। আমার বুঝি ইচ্ছে করে না? এরকম করে দুলছে আর বলছে, আমার বুঝি ইচ্ছে করে না, আমার বুঝি ইচ্ছে করে না। কি বলছিস মাসি, তুই কি কি বলছিস? কিস ইচ্ছে করে না? এই রাত তো এসব কথা, অনেক অনেক রাত রাত হলো তখন, কত রাত, বেশ রাত তখন, 12:30 তো হবেই, কারণ যাওয়ার পরে এরকম কাণ্ড হয়েছে, তারপরে খাওয়া দাওয়া হয়েছে, তারপর 12:30 একটা হবেই। আমার বুঝি ইচ্ছে করে না? আমার বুঝি ইচ্ছে করে না বলে এরকম করে দুলছে, এরকম ভাবে দুলছে আর বলে যাচ্ছে। তখন তখন বাকি বলছে, এই তোর তো ওকে কি সব বলে যাচ্ছে তখন থেকে। বাকিরা তখন গিয়ে তুলে দিয়েছে, আর কিরকম ভারী ভারী লাগছে ওকে, মানে অ্যাকচুয়ালি কি হতো, গা ছেড়ে দিয়ে পড়ে থাকলে তাকে যেমন টেনে তোলা যায় না, ঠিক ওই রকমই সে গা এলিয়ে দিয়ে তো দিয়েছে, তাকে টেনে তোলা যায় না। টেনে তোরা আরো তার ভাইরা আসে, এসে টেনে তুলে চল চল কোনো রকমে বাড়ি চল বাবা। সেই সারা রাস্তা কিরকম কিরকম করতে করতে মাসি যাচ্ছে। তখন ভাগ্যিস কোনো রাস্তার লোক টোক ছিল না, বাট রিক্সাও তখন ছিল না, যে রিক্সা করে যে নিয়ে যাবে তারও উপায় নেই। তাকে তো কোনো রকমে টেনে টেনে তাকে তো নিয়ে যাওয়া হলো বাড়িতে, মানে মাসির বাড়িতে। মাসির বাড়িতে গিয়ে মাসিকে যখন তার ঘরেতে বসিয়েছে, সেই এক কথা বলছে, এরকম করে খাটের উপরে বসে আছে, এরকম করে বসে আছে আর এখন দুলছে আর বলছে, আমার বুঝি ইচ্ছে করে না? সে এক কথা, আমার বুঝি ইচ্ছে করে না? আমি তো বোনটাকেও তো কিছু করিনি, আমি কেকটাও নষ্ট করিনি, আমি তো বোনটাকেও তো মারিনি, আমি কেকটাকেও তো কিছু করিনি। এরকম ভাবে দুলছে, বলছে আমার বুঝি ইচ্ছে করে না? তখন সবাই তখন যে এই বাবা, এই তো নর্মাল ব্যাপার একেবারেই না, কি হচ্ছে এটা। শিগগির তখন ওঝা তখন বলছে, এই নিশ্চয়ই বুঝে পেয়েছে, মানে অন্যরকম ব্যাপার। সবাই বলছে যে এই বাবা ওঝা ডাক। এখন দেখো কলকাতা শহরে ওঝা ডাক বললেই তো, আর ওঝা তো কে, ওঝা কোথায়, ওঝা কে, ভূতের ওঝা, আর অত রাতের বেলা তখন কাকে পাবে, আর ও ওইরকম করছে। তখন বলছে যে বাবা একে একে এই মানে এখানেই থাক, ও ঘরেই থাক বাবা, চল চল আমরা সব ঘর থেকে পালাই, ও যা হবার সকালবেলা করা যাবে বলে ওকে তো ঘরে, ওর মাসিটাকে তো ঘরে রেখে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ও বাবা, সে মানে ম্যারিড মহিলা, একদম তা বয়সটা তো হয়েছে, মানে এমন কিছু সে কম বয়স্ক নয়। তড়াক করে সে না বিছানার উপর উঠে দাঁড়িয়েছে, বিছানার উপর উঠে দাঁড়িয়ে বিছানা থেকে তড়াক করে গিয়ে একদম মানে সোফার উপর লাফাচ্ছে, সোফা থেকে লাফাচ্ছে, মানে সোফা থেকে লাফিয়ে আবার বিছানা। এরকম ভাবা যায় না, কল্পনা করা যায় না। সবাই তো ভয়ে সিটিয়ে গেছে যে এ কি হচ্ছে এসবগুলো। আর ওই এক কথা, আমার বুঝি ইচ্ছে করে না, তোমরা আমাকে দেখছো না, আমার ইচ্ছে করে না, তোমরা তো আমাকে দেখছো না, আমি কারোকে কিছু বলিনি, আমি কিন্তু বোনটাকে মারিনি, আমি কেকটাও নষ্ট করিনি বলছে। আর এরকম ঘুরছে আর বলছে, আর তাণ্ডব শুরু করেছে ঘরের মধ্যে, জিনিসপত্র তুলছে, ছুঁড়ছে, ফেলছে। দরজাটা বাইরে থেকে লক করে দিয়েছে। তারপর তো যে কি করা যায়, একে নিয়ে কি করা যায়, কে ওঝা, তো কেউ নাম করতে পারছে না। এই সমস্ত কাণ্ড কাজ কি সবাই করে নাকি? তারপর বললো কোনো একটা কালী মন্দির কাছে আছে, সেখানে একজন, তাও উনি ওঝা নন, উনি শুধু পুজো করেন, চল আগে ওনাকেই দেখাই, ওনার কাছে নিয়ে যাই। কাল সকালবেলা হয়েছে, ওনাকে টেনে তো নিয়ে গেছে, ওই মাসিকে টানতে টানতে তো নিয়ে গেছে, সেখানে বসিয়েছে। তবে একটা কথা কি, ও খুব যে মানে বাধা দিয়েছে বা এই করেছে তা কিন্তু না, ও গিয়ে বসেছে। তারপর তাকে কি করেছে, এখন সেখানে রিয়া ছিল না, রিয়া অতটা বলতে পারে না যে কিভাবে তাকে
ঠিক করেছে, কিন্তু উনি ঠিক করে দিয়েছিলেন। কিছু বোধহয় জিজ্ঞেস করেছিলেন যে কি, পরে জানা এটা কোত্থেকে এসেছে এই যে কাণ্ডটা, মানে এটা তো উনি তো প্রসেসড হয়ে গেছিলেন, কোথা থেকে হয়েছে খোঁজ নাও তো। এইবার সে প্রমোটারকে গিয়ে ধরেছে, কারণ সবাই বলছে যে আরে ও যখন এসেছিল ওই বাড়িটাতে তখন তো সুস্থ হয়েছিল, সম্পূর্ণ সুস্থ ছিল, আর ওই বাড়িতে গিয়েই মানে কাণ্ডটা ঘটেছে, তাহলে ডাক প্রমোটারকে ধর। প্রমোটারকে ধরেছে, প্রমোটার বলছে আমি কি জানি, আমি তো জানি না, আমি এসব কি জানি, বাড়িটা প্রমোটিং এ এসছে, এবার খোঁজ নাও। তখন আশপাশ থেকে যখন খোঁজ নিল, তখন বলছে যে অ্যাকচুয়ালি ওই বাড়িটাতে একটা ফ্যামিলি থাকতো, বাবা মা আর মেয়ে। মেয়েটা তখন ক্লাস 7-এ পড়তো, এবং পড়তো মানে খুব বেশি দিনের নয়, কারণ বাড়িটা প্রমোটিংয়েও বেশি দিনের থেকে দেয়নি, খুব বেশি দিন দেয়নি। মেয়েটা স্কুলটাও এখানকার একটা নাম করা স্কুলে পড়তো মেয়েটা, হ্যাঁ, সবাই জানে সে স্কুলের নাম, ভালো স্কুলে পড়তো। তো মেয়েটা স্কুলে নাকি খেলতে খেলতে হঠাৎ মাথাটা ঠুকে যায়, বেঞ্চে হোক বা ডেস্কে হোক ঠুকে যায়, ঠুকে গিয়ে মাথায় খুব লাগে। ও কিছুক্ষণের জন্য মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল স্কুলে, তারপর জল টল দিতে মেয়েটা সুস্থ হয়ে যায়। সারাদিন ক্লাসও করে, ক্লাস করে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে পড়াশোনা করে তারপর রাত 10টা নাগাদ মেয়েটা, যখন ঠিক রাত 10টা নাগাদ মেয়েটার আবার অসুস্থ হয়ে পড়ে। এবার সাংঘাতিক অবস্থা, সঙ্গে সঙ্গে ওকে না নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমে বলে যে ওই যে মাথায় লেগেছিল না, ওর আঘাত পেয়েছিল, তো সেখানে যদি রক্তটা যদি বেরিয়ে যেত ও ভালো ছিল, তখন ওর সুস্থ হয়ে যেতে পারতো। রক্তটা তখন ওর মানে ইন্টারনাল হ্যামারেজ বোধহয় হয়েছিল, তার ফলে মেয়েটা মারা গেল, বাচ্চাটা মারা গেল ওখানে। বাচ্চা মেয়েই বলবো, ক্লাস 7-এ পড়ার কত বয়স হবে, মেয়েটা ওইখানে মারা যায়। এবং খুব সম্ভবত মারা যাবার পর হয়তো বাড়িতে তার বাবা মা তার মানে প্রেজেন্সটা ফিল করতো খুব, যার জন্য মনে হয় ওর বাবা মা ওরা বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেল, ওই প্রমোটারের হাতে বিক্রি করে দিয়ে চলে গেল। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার যে সব ফার্নিচার নিয়ে গিয়েছিল, কিন্তু খাটটা রেখে গিয়েছিল, বড় খাটটা। মনে হয় ওই খাটটার মধ্যেই মেয়েটার স্পিরিটটা বোধ হয়, কি বলবো, থাকতো, কি যাই হোক, ওর সঙ্গে লেগেছিল স্পিরিটটা। সেই মেয়েটা যখন দেখেছে যে এই বাচ্চাটার জন্মদিন হয়েছে, ক্লাস 5-এ পড়া বাচ্চাটার জন্মদিন হয়েছে, তা ও তো একটা ছোট মেয়ে, তারও নিশ্চয়ই তখন ইচ্ছে হলেই বা সে স্পিরিট, তার বাবা মা কেউ নেই, তার তো একটা ইচ্ছে হয়তো হয়েছিল। আর ওর খাটেতে সবাই মিলে বসে আছে দেখে হয়তো রাগ হয়ে গিয়েছিল, ও তাই সবাইকে ফেলে দিয়েছিল। ও যে বলছে সমানে, আমি তো কেকটা নষ্ট করিনি, আমি বোনকেও কিচ্ছু মারিনি, মানে বোনকেও সে কিছু করেনি, বোনকে কনসিডার করেছিল, বাকিদের সে ফেলে দিয়ে মানে আঘাত দিয়েছিল। যাই হোক, তারপর তো ওর মাসি তো সুস্থ হয়ে যায়, তখন মেয়েটি ওর ছোট মাসিকে তো এমনি সুস্থ হয়ে গিয়েছিল। আর এটা তো একটা বাচ্চা মেয়ের স্পিরিট, তো কাজেই একে ছাড়াতে খুব বেশি কষ্ট হয়নি। ও কি চায় বা কি চেয়েছিল হয়তো সেগুলো দিয়েছিল। এখানটা রিয়া এতটা বেশি ডিটেলসে বলতে পারেনি, কারণ ও ছিল না তখন। যাই হোক, এ সুস্থ হয়ে যায়। তারপর মেয়েটির বাবা মাকে তখন হয়তো বলা হয় যে মেয়েটির কাজও ঠিক করে হয়তো করেনি, তার আত্মার শান্তির জন্য কিছু করার জন্য কিছু বলা হয়, এই হচ্ছে ব্যাপার। তা আর হ্যাঁ, একটা জিনিস, ওকে তখন বলেছিল ওই মাসির হাজব্যান্ড, তখন ওই পুরোহিতকে বলেছিল যে সবাইকে থাকতে একেই কেন ধরলো। তখন উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে ওই যে পারফিউম মেখে, দেখুন রাত 10টা মানে কোনো সময় রাতের বেলা না যেখানে এত পারফিউম মাখা উচিত নয়। লোকে মানে বলে যে স্পিরিটটা না পারফিউমে আকৃষ্ট হয়। তা ও একেবারে ওর মাসি যে এত সেজে গুজে পারফিউমের বোতল পুরো গায়ে ঢেলে ও যে গিয়েছিল, তো ন্যাচারালি ওর স্পিরিটটা ওর দিকে সহজেই আকৃষ্ট হয়েছিল, ওকেই পজেস করেছিল। এই জন্য বলে পারফিউম মেখে রাতের বেলা সেরকম যেতে নেই কোথাও। আর এটা একটা পরিত্যক্ত ফাঁকা বাড়ি। আর প্রমোটার কিন্তু সবাইকে খুব হাতে পায়ে ধরেছে, মানে যে
বৌদি এসব কথা কারুকে প্লিজ বলবেন না, তাহলে আমার আর ফ্ল্যাট বিক্রি হবে না। এগুলো এই জন্যই আমি কাউকে কিছু মানে এটা আমাদের কাছাকাছি হয়েছে, কিন্তু লোকেশনটা কিন্তু কিচ্ছু বলা যাবে না। বা একটু আরো ঘটনা ছিল, আমি শুধু জাস্ট ভৌতিক ঘটনাগুলো তুলে বললাম, আর বাকি কিছু বলার দরকার পড়েনি আমার। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার, আমরা যেটা বলি, কোনটা গো, হ্যাঁ গো, তা আমরা যেটা বলি না যে ঠাকুরের মন্দির থাকে তখন কিচ্ছু হয় না, তখন কে বলেছে ঠাকুরের মন্দিরেতে থাকলে নাকি স্পিরিট থাকে না? বাজে কথা। এই বাড়িটা একদম মন্দিরের উল্টো দিকেই বাড়ি, কিছুই না, ও তো আছে তো। হ্যাঁ, যাই হোক, তার মুক্তির ব্যবস্থা করা হয়েছিল পরে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা আমি বলে দিই, একটা ছোট্ট ঘটনা, এটা আমি নিজে শুনেছি, জানো তো। আমি একটা ঠাকুরের কাছাকাছি এখানে আমি গিয়েছিলাম, তো সেখানে একজন মহিলা এসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন সে এসেছিল। তো উনি এসেছিলেন, বলেন যে আমার মানে তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তিনি আর তার হাজবেন্ড একটা ফ্ল্যাট কিনেছিলেন, জানো তো। মানে ভদ্রমহিলা অনেক কষ্ট করেছেন, কষ্ট করেই তার চলে। তো বলে জানো তো, আমরা না পুরো আমার টাকা, আমার হাজব্যান্ডের টাকা, দুজনের টাকা দিয়ে আমরা ফ্ল্যাটটা কিনেছি। ফ্ল্যাটটা কেনার আগে দেখিনি, পারফিউম মেখে না এই করবে না। ও ঘুমোতে তুমি যেতে পারো, ও ঘুমোতে যাই। দেখো প্রিয়দর্শিনী, আমার মনে হয় যে নিজের বাড়িতেও হয়তো অতটা না, সে পারফিউম অনেকেই মাখে, আমার মাও মাখতো, হ্যাঁ, হালকা করে পারফিউম মেখে শুতো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পারফিউমগুলোতে না স্পিরিট খুব অ্যাট্রাক্টেড হয়, সবাই বলে। মন্দিরের বাইরে স্পিরিট, হ্যাঁ গো, আর বলো না। তো যাই হোক, সে ভদ্রমহিলা বলছে যে আমার বাড়িটা যখন ফ্ল্যাটটা কেনার আগে না, ভদ্রমহিলাটা খুব মানে করেছিল, কাউকে জিজ্ঞেস করেনি। ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, কিনে নিয়েছে। ওই ফ্ল্যাটের উল্টো দিকে, মানে একটা কমপ্লেক্সের মধ্যে আর কি, ওই ফ্ল্যাটের উল্টো দিকে একটা ফ্ল্যাটে মিস্ত্রির কাজ করছিল। কেনার পর সে নাকি বলেছে, হ্যাঁ, কেনার পর নাকি মানে সেই মিস্ত্রিটি মহিলাটিকে বলেছে যে মা, আপনি কি এই ফ্ল্যাটটা কিনলেন? দেখা বলে হ্যাঁ গো। না, ফ্ল্যাটটা কিন্তু আপনি ভালো করেননি, আপনি একটু খোঁজ খবর নিয়ে কিনলে পারতেন, ফ্ল্যাটটা ভালো না। তো ভদ্রমহিলা বলেন, আমার তখন কেনা হয়ে গেছে, সব টাকা পয়সা মিটে গেছে, তখন শুনছি ফ্ল্যাট ভালো নয়, আমি কি করি? এতগুলো টাকা আমার মানে জীবনের সঞ্চয়। তো যাই হোক, তো উনি বলেন ওনার খুব সাহস ছিল ভদ্রমহিলা। আমি তো ঢুকে পড়লাম, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, একটি ছেলে। কিন্তু বলবো কি ভাই, সে ফ্ল্যাটে ঢোকা, আমি পরে খবর নিয়েছিলাম, ওই ফ্ল্যাটটা একজন যিনি মালকিন ছিলেন, তিনি আনম্যারিড, এবং উনি বোধহয় টিচার না কোনো চাকরি করতেন। উনিও ওনার জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাটটা কিনেছিলেন। ফ্ল্যাটটা খুব প্রিয় ছিল, এবং ওই ফ্ল্যাটেই মারা যান। এবং মারা যাওয়ার পর উনি হয়তো কাজটা সেরকম করেনি, বা ওনার ভাইপো বা বোনপো যারা ছিল তারা ফ্ল্যাটটা বিক্রি করে দেয়, দিয়ে ইনি তখন কিনে নেন। আমি তো কিনলাম, জানো তো, ফ্ল্যাটে বলবো কি, সারাক্ষণ যেন মনে হয় গায়ে লিপটে আছে, জানো, পেছন কে যেন ঘুরছে। রান্নাঘরেতে গেছি, রান্না করছি, যেন মনে হচ্ছে পেছনে কে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করবে না, টয়লেটে গেছি, কমোডে বসে আছে, আমার খালি মনে হচ্ছে আমার কমোডে ওইটুকু জায়গার মধ্যে ও পেছনে দাঁড়িয়ে আছে যেন কেউ। মানে ভাবো তো, ভূতের কি লজ্জা ঘেন্নাও নেই? হ্যাঁ, ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কমোডের পেছনে দাঁড়িয়ে আছে। তারপরে তো বললো, আমি তখন আর আমার হাজব্যান্ড, ছেলে, তারা এমনি তারা কিছু টের পায়নি। তারা বলে রাতে বেলা শুলে যেন কে তাদের বুকের উপর বসে আছে। হাজব্যান্ড ছেলে দুজনেই বলে তার যেন কে যেন এসে তাদের বুকের উপর বসে আছে। বললাম, জানো তো, ঠাকুর পেতেছি ঘরের মধ্যে, ঠাকুরের সকালবেলা রাত সব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, সকালবেলা গিয়ে দেখে লন্ড ভণ্ড, সিংহাসন উল্টে সমস্ত ছত্রাকার করে দিয়ে গেছে কে যেন কে। তারপর ওই ঘটনা আমি তো শুনে, বাবারে কি অবস্থা। তবে ওনার অসীম সাহস আর ধৈর্য। ওই মন্দির থেকে কিছু কিছু মানে রিচুয়ালস বলে দিয়েছিল পরপর করতে। আমি যখন, এখন কেমন আছেন, আমার তারপর এইখানে আসি, এখান থেকে কিছু কিছু কাজ করতে বলে দেয়, আমি করি, তার রেগুলার করি। এখন একটু কমেছে, আস্তে আস্তে কমছে।
যাক বাবা, আমি তো ভাবতেই পারি না যে এরকম বাবারে এইসব জায়গায় থাকা। আচ্ছা গীতাদি, সবাই তোমরা আসি বন্ধুরা, এখন বোধহয় 10:05 বাজে। অনেক হয়েছে গল্প আজকে। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো। অনেক বকবক করলাম, হ্যাঁ অনেক বকবক করলাম। তোমাদের কেমন লাগলো আমাদেরকে বলো। একদম কন্টিনিউয়াস আমি 1 ঘন্টা বকে গেলাম। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, গুড নাইট, আবার পরে দেখা হবে। আর তোমরাও সব লাইভে আসো, বুঝলে? প্রিয়দর্শিনী আসে, আমি শুনি ওর লাইভ শুনি, যদি সে সময় নাও শুনি আমি পরে আমি শুনে নিই। হ্যাঁ ঠিক আছে, ওকে, সবাই বাই বাই, গুড নাইট।